ঠিক আছে, তাহলে আজকে আমরা 8-এর বল এবং চাপ এই অধ্যায়টা পড়বো। ঠিক আছে, একটা পেন দিবি। ঠিক আছে, পেন দিবি না পেন্সিল? কার এটা আরবি না, পেন দিয়ে দেবো। দেখ দেখ, সবার প্রথমে তোরা দেখবি বল এবং গতি বিষয়ে আইজ্যাক নিউটন। এই আইজ্যাক নিউটনের নাম শুনেছিস তোরা? আগের বছর দেখবি 7-এ ছিল নিউটনের গতিসূত্র। নিউটনের 3টে গতিসূত্র ছিল, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। এখানে দেখ, এই প্রথমে যে বুলেট পয়েন্ট আছে, এখানে প্রথম গতিসূত্রটা দেওয়া আছে, আর এটা দ্বিতীয় গতিসূত্র, আর তার নিচে আছে তৃতীয় গতিসূত্র। তোদের কি মনে আছে নিউটনের গতিসূত্রগুলো কি রকম ছিল? নিউটন 3টে কথা বলেছিল, 3টে গতিসূত্র সূত্র দিয়েছিল। নিউটন বলেছিল এরকম যে বল প্রয়োগ যদি না করা হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকে। ঠিক আছে, ভালো করে শুনুন, দাগ তো পরে দিতে পারবে, কিন্তু কথা শুনতে, হ্যাঁ কথা শুনতে পারবে, রেকর্ডিং হচ্ছে, যদি আপলোড করি শুনতে পারবে। হ্যাঁ, নিউটন প্রথম সূত্রে বলেছিল যে যদি বল প্রয়োগ না করা হয়, বল কি, যেমন ধাক্কা হতে পারে, খেলা হতে পারে। ঠিক আছে, একটা ফুটবল আছে, দেখ ফুটবল আছে, ফুটবলে গিয়ে একটা জোরে লাথি মারলাম, তাহলে ওই লাথি মারলে মানে কিক করলাম, ওটাও একটা বল। ঠিক আছে, তাহলে নিউটন বলেছিল যে যদি বল প্রয়োগ না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। যেমন এই পেনটা আছে এখানে, আমি যদি না বল প্রয়োগ করি, মানে যদি না ঠেলি, এই পেন কোনোদিন এখানে নড়তে পারবে? তাহলে এই স্থির ছিল, চিরকাল স্থির থাকবে। তুই 1 বছর পরে এসে দেখবি পেন এখানে পড়ে ফেলেছে, তাই না? কিন্তু আরেকটা কথা বলেছিল যে গতিশীল বস্তু সে চিরকাল গতিশীল থাকবে। কিন্তু আমরা তো বাস্তবে দেখিনি, আমরা একটা বল গড়িয়ে দিলি তো খানিকক্ষণ পরে আর চলে না, খানিকক্ষণ পরে থেমে যায়। তাই নিউটন কি মিথ্যে কথা বলেছে? যেমন ঘড়ি। হ্যাঁ, যেমন ঘড়ি। ঘড়ির কথা না, ঘড়ি তো ব্যাটারি আছে বলে চলছে, ওইটার কথা বলছে না। বলছে কোনো কিছু যদি গতিশীল থাকে সে চিরকালই গতিশীল থাকবে। ঠিক আছে, কিন্তু বল প্রয়োগ যেন না হয়। মানে দেখ, আমি যদি বল গড়িয়ে দিই, প্রথমে আমি গড়িয়ে দিলাম, বলটা চলছে, চলতে 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 থেমে যাচ্ছে, একভাবেই গতিশীল না। এর কারণ হলো নিচে যখন যাচ্ছে তো ঘর্ষণ খাচ্ছে মাটির সাথে। ওই নিচের যদি ঘর্ষণটা না থাকতো, মানে ওই বলটা যদি প্রয়োগ না হতো, নিউটন বলে বল প্রয়োগ না হলে তাহলে মাটি বল প্রয়োগ করেই তোকে থামিয়ে দিচ্ছে, মাটিতে ঘষা খাচ্ছে, ঘর্ষণও তো একটা বল। তাহলে বল প্রয়োগ না হলে চিরকাল গতিশীল আছে। সাপোজ এরকম চিন্তা করলে ওখানে কোনো বাধা নেই, একদম বাতাসও নেই, পুরো শূন্যস্থান, তাহলে কোনো কিছু গড়িয়ে দিলে কি থামবে? কখনোই থামবে না। তাহলে নিউটনের কিন্তু সত্য তো আছে, বল প্রয়োগ না হলে। তাহলে এই প্রথম গতিসূত্র কে দিয়েছিল? নিউটন। তাহলে যদি বলে গতিসূত্রগুলো কে দিয়েছিলেন? নিউটন। বিজ্ঞানী আইজ্যাক নিউটন। শুধু নিউটন নাম ধরে দেখতেছি সেই আইজ্যাক নিউটন। হ্যাঁ, বিশাল বড় বিজ্ঞানী, বুঝতে পারছিস? দেখ বড় হয়ে যদি নিউটনের মতন কিছু হতে পারিস। দ্বিতীয় গতিসূত্র কি বলেছিল? দ্বিতীয় গতিসূত্রে বলেছিল যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন। এখানে দেখ, এখানে গল্প করে লেখা রয়েছে, এই সূত্রগুলো আসলে 6-এর বইটি ভালো দেওয়া রয়েছে, হয়তো 7, তাই তো না 8? তাহলে 7-এর বইটি ভালো ছিল, ভুলে গেছি। 7-এর বইটি ভালো করে দেওয়া ছিল। তোরা দেখবি নিউটন বলেছিল, 7-এর বই যে দেখবি, আমি একটা জেরক্স দিয়েছিলাম, ওখানে কিন্তু খুব সুন্দর করে সূত্রগুলো দেওয়া ছিল। ঠিক আছে, দ্বিতীয় গতিসূত্রে বলেছিল যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন, কোনো বস্তুর, পাগল এখানে ঢুকতে হবে। আচ্ছা, ভিডিও ছেড়ে দেবো, দেখিস কোন লোকজন বেড়ে যাবে, বুঝতে পেরেছিস? বলে দাদা ভালো করে পড়ায়, সব লোকজন সব চলে আসবে, বলে ভিডিও করবো, বুঝেছিস? তোদের একটু দেখিয়ে দেবো, লাস্টে টাকা পয়সা স্কুলের লোকজন ভালো করে দিবে একটু, বুঝেছিস? হেভি লোকজন হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা দেখ, দ্বিতীয় সূত্র থেকে আমরা জেনেছিলাম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন বস্তুর বলের সমানুপাতিক। ঠিক আছে, প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে চিন্তা কর, একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে। ঠিক আছে, ধরো সাইকেল চালাচ্ছিস, তুই প্যাডেল করে 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 করে, তুই প্যাডেল করছিস মানে বল প্রয়োগ করছিস, তাহলে তুই যত জোরে প্যাডেল মারবি তত সাইকেল গতিতে ছুটবে। তাহলে বলতো এই যে বেগের পরিবর্তন কার সমানুপাতিক? বলের সমানুপাতিক। তুই যত বল প্রয়োগ করবি তত জোরে ছুটবে। আর একটা কথা বলেছিল যে বল যেদিকে প্রযুক্ত হবে, মানে তুই যেদিকে ঠেলা দিবি সেদিকেই তো সাইকেল যাবে। আমি পেনটা সামনের দিকে ঠেলছি, তাহলে পেন সামনের দিকে যাবে না পেছনের দিকে আসবে? সামনের দিকে। এত সোজা বল, এখানে নতুন কিছু আছে? বিজ্ঞানীর এত সুন্দর সুন্দর সোজা সোজা সূত্র দেয়, কিন্তু পরীক্ষার সময় ছেলেপিলেরা লিখতে পারে না। মানে এই যে কী করে বলবে, কি ড্যান্স করে করে দেখাতে হবে পড়াশোনা? যাক,
দ্বিতীয় সূত্রে বলেছিল যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক। বেগের পরিবর্তন, মেন কথা বেগ কোন দিক যাবে, বেগের পরিবর্তন বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হবে মানে যেদিকে বল দেওয়া হবে বস্তুটাও সেদিকে ছুটবে। তাহলে এই দ্বিতীয় গতিসূত্র আছে, তাহলে কিন্তু পরীক্ষার সময় আসতে পারে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা লেখো, প্রথম গতিসূত্র সে আগের বছরের জিনিস আর একবার করে রিমাইন্ড করো। তাহলে আমাদের চ্যাপ্টার নাম কিন্তু বল, তাহলে বলের ভেতরে তো বল থাকবেই, আর চাপও রয়েছে, চাপটা আমরা পরে শিখবো, ঠিক আছে। আর 3 নম্বর যে সূত্র, এটা সব থেকে সোজা, সবার ফেভারিট সূত্র, একটু শুনে একটা সূত্র, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। মানে প্রত্যেক ক্রিয়া তুমি যেটা করবা তা সেরকম ফলই হবে। সাপোজ আমি যদি একটা দেয়ালে ঘুষি মারি, তাহলে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিয়া, আর দেয়ালেও আমার হাতের উপর সেম বল প্রয়োগ করবে, তাই না, সেটা হলো প্রতিক্রিয়া। তুমি যত আস্তে দেয়ালে মারো তোমারও আস্তে লাগবে, জোরে মারবা তোমারও জোরে লাগবে, ঠিক আছে। তাহলে প্রত্যেক ক্রিয়া সমান সমান থাকবে, তুমি যতটা জোরে মারবা ও ততটা জোরে তোমাকে ফেরত দেবে। আর এর প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, তোরা দেখবি যে পাখি কী করে আকাশে ওড়ে, ওই সে নিউটনের তৃতীয় গতিসূত্র, দেখবি পাখি কী করে ডানা দিয়ে এবার ঝাপটা দেয় নিচের দিকে, এরকম করে ডানা নিচের দিকে নামায়, ফলে কী করে ডানাটা এরকম সুন্দর ছড়িয়ে থাকে, ফলে বাতাসে কিন্তু ও চাপ দেয়, ফলে বাতাসও পাখির ডানার উপর একটা খেলা দেয়, ফলে পাখি আকাশে উড়ে যায়। কিন্তু তুই যদি চাঁদে ছেড়ে দিস একটা পাখি, চাঁদে আর উঠতে পারবে, কারণ পাখি যতই ডানা ঝাপটা কিন্তু বাতাস নেই, উড়বে কী করে, বুঝতে দেখেছিস। তেমনি আমরা হাঁটার সময় কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র আছে, জানিস। আমরা যদি যখন হাঁটি তখন কি করে, আমরা এরকমভাবে পা থাকে, এই পা দিয়ে এরকমভাবে ঠেলা দেয়, তাই না, ঠেলা দিলে কি হয়, আমরা মাটিতে বল প্রয়োগ করলাম, মাটি আমাদের উপর একটা বল প্রয়োগ করলো পায়ের উপর, ফলে আমরা এগোতে পারি। না না, মাটি না থাকলে আমরা হাঁটতে, আর তুই বলতো তাহলে বরফের উপর তুই হাঁটতে পারবি, স্লিপ তো। তাহলে দেখ আমি বরফের উপর যখন পা দেবো, প্রেশার দেবো, বরফ তো স্লিপ, ওখানে প্রেশারটা রাখতে পারবো না, ফলে কি সরে যাবো আমি। তাহলে দেখতেছি হাঁটার জন্য মাটির উপর একটা প্রেশার দেওয়ার দরকার, স্লিপ হলে সরা হলে ওখানে তো বল প্রয়োগ করা যাচ্ছে না, ফলে তুই ঝাঁপাত করে পড়বি। তুই কলে মাঝে মধ্যে বিশেষ শ্যাওলায় ঢেকে থাকে, একদম স্লিপ হয়ে থাকে, একদম পুরো পা রাখলেই হয় সাত সরে গেলি, একদম ডাইরেক্ট কলের সাথে মেরে দিলি, থোপনা থোপনা হয়ে গেল বদনা, এরকম হয়। যাই প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী কি থাকে, প্রতিক্রিয়া থাকে। রেকর্ডিং হচ্ছে তো, বিশ্বাস হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে মোটামুটি এখান থেকে যদি বলের সংজ্ঞা যদি তোদের এখানে মানে পরের পৃষ্ঠায় দেওয়া আছে, দেখ এর পরের পৃষ্ঠায় চলে আয়। হ্যাঁ, এই নিউটনের তৃতীয় গতিসূত্রের গাণিতিক রূপ দেওয়া আছে, এফ সমান সমান এম। পরীক্ষার সময় যদি বলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা লেখো এবং এর গাণিতিক রূপ, যদি শুধু বলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ মানে অঙ্কের মাধ্যমে দেখা, তাহলে তোরা এটা লিখে দিবি, এফ সমান সমান এম ইন্টু এ। পাশে এই কথাগুলো কিন্তু বলতে হবে। এফ সমান সমান কি বস্তুর বল, এফ সমান সমান প্রযুক্ত বল, ঠিক আছে। এম সমান সমান ভর, এম মানে মাস, মাস মাস মানে ভর, আর এ মানে ত্বরণ, অ্যাক্সিলারেশন, বুঝতে পেরেছিস, সেখান থেকে এসে কি ত্বরণ। তাহলে এফ সমান সমান কি বললাম, এফ সমান সমান এম এ, সূত্রটা কি, এফ সমান সমান এম এ। এফ মানে প্রযুক্ত বল, এম মানে হচ্ছে গিয়ে বস্তুর ভর, এই পাশে এই ব্র্যাকেটে এইভাবে লিখতে হবে, যেভাবে বইতে লেখা দেওয়া রয়েছে একদম সেম টু সেম এইভাবে তোরা লিখবি। আর তোরা মনে রাখবি এই বলের সংজ্ঞা এই নিউটনের আমরা প্রথম গতিসূত্র থেকে পেয়েছিলাম, ঠিক আছে। সেই জন্য বলের একক হলো নিউটন। একক, একক মানে বুঝিস তো, একক মানে কি বল, যে বস্তুর দ্বারা কোনো কিছু নির্দিষ্ট করে তাকে একক বলে। তুই বল একক কি জিনিস, বাংলায় একটু ভালো করে বল, সংজ্ঞা বলতে হবে না, একটু জিনিসটা বুঝিয়ে বল, যে আসলে একক খায় না মাকে, না মাথায় দেয়, না কি করে, কি জিনিসটা আসলে কি। আমি যদি বলি পেন কি, তুই কি ভাই যেটাতে লিখি বাংলা কথা, তাই না। তা ওই রকম মানে এককটা আসলে কি জিনিস, সেটা নিয়ে আমরা আসলে কি করিটা কি, ওর দরকারটা কি, ওর প্রয়োজনীয়তাটা কি। আজিজ বলো একক জিনিসটা কি, যেটা পারিস একদম পুরো। আমরা তো সবাই বাঙালি, তাই না, হালকা করে বললি ভালো, অসুবিধা নেই। বিশাল ভারী একটা সংজ্ঞা দিলে আমি বুঝলাম না, তুইও বুঝলি করে তো লাভ নেই, তাই না। শোন, একক জিনিসটা হচ্ছে, দেখ আমি যেরকম বাজারে গেলাম, বাজারে গিয়ে কী করলাম, আলু কিনলাম, বললাম 5 কেজি দাও। তাহলে আমরা আলুর কী মাপছি বলতো, ভর, দাঁড়িপাল্লায় চাপাচ্ছি মানে কি ভর, ওজন মাপছি। এইবার ওই ওজন মাপার পরে একটা কিছু বলতে হয়, সেটা হচ্ছে কেজি, কেজি বলি, অনেকে গ্রামে দেয়, তাই না।
ওই যে কোনো কিছু মাপার পরে তাহলে কোনো ভরের একক হলো গ্রাম বা কিলোগ্রাম। তেমনি আমরা যদি দৈর্ঘ্য মাপি, মানে আমরা যখন জামা কাপড় বানাতে গেছি তখন বলবো 5 কেজি দাও, বলা যাবে? তখন বলতে 5 মিটার, 5 সেন্টিমিটার। তাহলে একক হচ্ছে ওইগুলো, ওই পরিমাপ করার পরে যেটা বলতে হয়। ও প্রত্যেকটা রাশির পরিমাপ করা যায়, সব রাশির পরিমাপ করা যায় না। যাদেরকে পরিমাপ করা যায় তাদের আবার ভৌত রাশি বলে। অনেক রাশি পরিমাপ করা যায় না। কি কি বলতো? যেমন দুঃখ, বেদনা, মনের মধ্যে অনেক দুঃখ জমে গেছে, বেদনা, এইগুলো কি পরিমাপ করা যাবে? ঠিক আছে, কারোর প্রতি বিশাল ঘৃণা রস মনের মধ্যে জমে যাচ্ছে কিন্তু মাপতে পারতিস না, ওইগুলো কিন্তু ভৌত রাশি না। কিন্তু যাদের মাপা যায়, যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সময়, ঠিক আছে, ভর, আয়তন, এইগুলোরে কি বলা হয়? কি বলে? এগুলো বলে ভৌত রাশি। এইবারে আমি যে ভর মাপলাম, তাহলে ভরের একক কি? কেজি। তোরা দেখবি এসআই পদ্ধতিতে 6-7টা একক ছিল। এই তড়িৎ প্রবাহ মাত্রার একক, সময়ের একক, সেকেন্ড ছিল, তাই না? ভরের একক কিলোগ্রাম। পড়িসনি না আগের বছর? না 6-এ পড়িসনি বলে, ঠিক আছে? দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। হ্যাঁ, আন্তর্জাতিক একক এসআই এককগুলো ছিল না, দেখবি হলুদ বক্সে একটা ছিল 6-এর বইতে। খুলে দেখাবো? বই কিন্তু সব রয়েছে আমার কাছে। না এখন খুলে দেখাবো না, দেরি হয়ে যাবে, বুঝছিস? ওই 6-এর ছেলেপিলের ওদের কাছে দেখে চলে যাস। হ্যাঁ, আচ্ছা যা, ও পড়িনি তো, দেখ কোথায় কোন মাস্টার কাছে পড়েছে, সব হালকা করে সব চাপাতে চলে গেছে, কিছুই বলিনি, বুঝেছিস? তাহলে আমি কি বললাম? বলের একক কি? নিউটন। তাহলে বল মানে কি? এই যে কতটা প্রেশার, কতটা ধাক্কা দিচ্ছে, ওটা থেকে তো বল বলে। তো বলও মাপতে হয়। আমরা কি বলকে কেজিতে মাপতে পারবো? তাহলে এক একটা জিনিসের একক এক এক রকম হবে, তাই তো? আছিস, ঠিক বলছি তো? তাহলে বলটাকে আমরা কি দিয়ে মাপবো? একক দিয়ে। বলের একক নিউটন। ভরের একক কি? কেজি। ভর মাপবো কি দিয়ে? কেজি। আর বল মাপবো কি দিয়ে? নিউটন। এই নিউটন এই বিজ্ঞানীর নাম অনুসারে একক, যেহেতু উনি একটা আবিষ্কার করেছে সূত্রগুলো, তাকে মনে রাখার জন্য, তাকে সম্মান দেওয়ার জন্য আমরা কি করি? বলের একককে আমরা কি বলি? নিউটন বলি। পরীক্ষার সময় যদি বলে বলের এসআই একক লেখো, লিখবি নিউটন। আর নিউটনকে দেখবি এই বড় হাতের এন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? নিউটনকে আমরা কি দিয়ে লিখি? বড় হাতের এন চিহ্ন দিয়ে। আর এইবার তোদের মনে রাখতে হবে এই বলের আর একটা একক আছে, তার নাম হচ্ছে সিজিএস একক। সেটাকে আমরা বলি ডাইনি। ডাইনি মনে থাকে তো? ডাইনি, ডাইনি, ডাইনির থেকে মনে রাখবি ডাইনি, ঠিক আছে? হ্যাঁ, ওই চুড়েল ডাইনি, চুড়েল যেন আবার চুলিকে আসিস না, বুঝতে পারছিস? কি লিখবি? ডাইন। হ্যাঁ, তাহলে বলের এসআই একক কি? এসআই একক নিউটন। কি সব শোনে এরা! এসআই একক কি? নিউটন। আর সিজিএস একক কি? ডাইন। তাহলে হ্যাঁ, এবার তোরা একটা জিনিস মনে রাখবি, আমরা যে বাস্তবে, শোন, আমরা বাস্তবে কি করি? যেটারে ওজন বলি, যেটারে এই শোন, কোন ক্লাস তুমি? ও গৌরব, হাই রে গৌরব, চলে এসে তুমি একটা ভালো করে দাও। বস গৌরব, তুমি একটা ভালো করে দাও। যা, গৌরব কিন্তু খুবই ভালো ছেলে, বুঝেছি? এর সাথে আমার বিশাল হতো, কিন্তু ব্যাপারটা, এতদিন কোথায় ছিলিস? বাড়ি ছিলিস? ঠিক আছে, যাও ওখানে, যাও ওদের সাথে, ওদের সাথে তোদের পড়াতো, ওই তো পড়া চলছে, চল যা, ছোটদের সাথে চলে যা। দেরি করেছিস কেন? তা আজকে রুটিনটা নিয়ে যাবি। হ্যাঁ, কোথায় বাড়ি বলবি? ভাটা। ঠিক আছে, এর মা খুব ভালো, বুঝলি? হেভি কথা এর মার সাথে। তা আমার বাবা গৌরবটা ভালো নাম্বার পেয়েছে, কিন্তু আরো ভালো পেতে হবে। তুমি একটুখানি ভালো করে শাসন করবে, ঠিক আছে? হেভি সুন্দর মার কথা। বিশাল আদরের ছেলে, বুঝলি? ছোট ছেলেগুলো একটা আদরের হয়। তুই কি ছোট না বড়? ওই জন্যই তুই অবহেলিত। তুই আর যারা এক পিস, তাদের তো আদরের তো শেষ নেই। বন্যা হয়ে যাচ্ছে, বুঝলি? ভূমিকম্প, বন্যা সব একসঙ্গে। তুই ফার্স্ট, বড়গুলো সব। ওরে যত ধোয়া ধুবি হয়, তার উপর তুই তো নিজে এখন তুই বড় হয়ে গেছিস, বল সেই আদর কি আর পাচ্ছিস? এখন বলতে দাঁড়া, একটু ট্রেনটা হতে দে, তবে তোর একটা ব্যবস্থা করে সাইড করে দিচ্ছি, বুঝে যাচ্ছিস তো? ওইরকম বলতিস, কখন বুক করে রাত্রি দেখা ছিল, ওই রাত্রি তুললে চলে দেখে নিস আমার কথা।
তারপর আমার 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 ফোন করে বলবি দাদা তুমি যা বলো তাই, কিন্তু একদম আমার টাইম দেয়নি, পাল ঘুরতে দেয়নি। হ্যাঁ। আচ্ছা শোন, যখন আমরা আমরা একটা কথা বলছি শোন, ওজন আর ভর কিন্তু আলাদা বিজ্ঞানে। আমরা যেটা বাংলায় যেটা বলি ওজন, ঠিক আছে, আমরা ওজনকে কি দিয়ে মারবো বলতো, এই 5 কেজি এ দাও, ওজন বলছি তো। আসলে বিজ্ঞানী কিন্তু ওজনের একক নিউটন। ওজন একটা বল, ওজন কি একটা বিজ্ঞানে ওজন বল, কিন্তু আমরা ওজনকে কি দিয়ে মাপছি, বাজারে গিয়ে কেজি দিয়ে মাপছি। কেজি তো ভরের একক, কেজি ভরের। তাহলে ওজন পরীক্ষার সময় যদি বলে ওজন একটা কি, ওজন একটা বল। আর পৃথিবী যেটা টানছে, পৃথিবী প্রত্যেক জিনিসকে নিচে টানছে। আমি যদি একটা পেন নেই, এইটা এই যে পেন যদি আমি ছেড়ে দিই, পেন থেকে থাকবে না, পেন কোথায় চলে যাচ্ছে, নিচে। এই যে তাহলে ছাড়া পৃথিবী সেটা থাকবে। প্রত্যেকটা জিনিস কোন দিকে টানে, নিচের দিকে। এই পৃথিবীর টানকেই অভিকর্ষ বল বলে, অভিকর্ষ বল বলে। আর অভিকর্ষ বলকেই আবার ওজন বলে। তাহলে যেটাই অভিকর্ষ বল সেটা ওজন। তাহলে যদি পরীক্ষার সময় বলে আচ্ছা বলো অভিকর্ষ বলের একক কি, অভিকর্ষ বলের একক মানে ওজনের একক, আর ওজনের একক মানে বলের একক, ওজনও তো বল। তাহলে অভিকর্ষ বলের একক নিউটন, ওজনের একক নিউটন, বলের একক নিউটন, সব দিকে নিউটন নিউটন নিউটন, বুঝতে পেরেছিস? যদি বলে ভরের একক বল, তাহলে কি বলবি, ভরের একক কিলোগ্রাম, কিলোগ্রাম, এসআই একক, ভরের একক কিলোগ্রাম। ভর মানে কোনো জিনিস, যতটা সলিড পদার্থ, এটা তো একটা জিনিস, এর মধ্যে অনেকটা সলিড পদার্থ রয়েছে, এইটাই সলিড পদার্থটা যতটা, সেটাকে ভর বলবো। এই ভর মানে যেটা, যে বস্তু দিয়ে যেটা তৈরি, সেইটাকেই ভর বলছি। হ্যাঁ, তাহলে এই ভর এর একটা আছে, আর এই ভরের সাথে পৃথিবীর টান অ্যাড হয়, ঠিক আছে? ভরের সাথে যদি পৃথিবীর টান যোগ হয়ে যায়, সেটাকে আমরা বলবো ওজন। তাহলে ভর মানে এই বস্তুটা যতটা, এই পদার্থটা যে জিনিসটা দিয়ে তৈরি, তার যে পরিমাপ, সেটাকে আমরা কি বলছি, ভর। তাহলে ভর কিন্তু পৃথিবীতে যা হবে চাঁদেও তাই হবে, কিন্তু ওজন সব জায়গায় সমান না। ওজন পৃথিবীতে একরকম টান, চাঁদে জানিস টানটা কম, চাঁদে কি দেখবি 6 গুণ সব কমে যায়। তুই যদি পৃথিবীতে তোর ওজন দেখা গেল 36 নিউটন, চাঁদে গিয়ে দেখবি আরো 6 গুণ কমে যাবে। চাঁদে 6 গুণ কি হয়, কম। চাঁদের নিচের দিক টান নেই, তুই একটু লাফালি অনেক দূরে লাফ মেরে উঠেছিস, মানে ফুটবলের মতন, বুঝতে পেরেছিস? আর আস্তে আস্তে স্লোলি পড়বি, বুঝতে পেরেছিস? মানে চাঁদের তো টান নেই, এখানে ঝাঁত করে পড়ে যায়। চাঁদ এরম ভাবে উঠবে আস্তে আস্তে, পড়বে স্লো মোশন, বুঝতে পেরেছিস? ফোনে যেরকম স্লো মোশন কাজ করে, স্লো মোশন। ওই দেখবি ওই মহাকাশচারীরা যখন যায়, ওই স্পেসে সব যায়, ওরা ভেসে ভেসে যায়, ভেসে ভেসে আসে। হ্যাঁ, অক্সিজেন তো নিয়ে যেতেই হবে। যদি ওই বিমান যখন এর মধ্যে থাকে, ওই স্পেস শাটেলের মধ্যে থাকে, মানে যে মহাকাশযান, ওর ভেতরে অক্সিজেন দেওয়া থাকে। সবসময় তো সিলিন্ডার নিয়ে ঘোরা যায় না। আর ওরা যখন ওই স্পেস শাটেলের বাইরে যাবে, তখন স্পেস শ্যুট পড়বে, অক্সিজেন নেবে। কোনো কারণে যদি শ্যুট লিক হয় শেষ, কোনো কারণে অক্সিজেন না আসলে শেষ। বাইরে যাওয়া মানে যান হাতে করলে ঘুরে বেড়াবে, বুঝেছি? মানে এই মহাবিশ্ব কত বড়, সেই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব নেই, বুঝলে? যেটা ছোট বাড়ির দ্বারা আমরা, সেই মহাকাশে কত বিশাল মহাকাশ, অন্ধকার, তুই মানে দিনমান সলো ওইসব কিচ্ছু না, পুরো অন্ধকার। সেই অন্ধকার জগতে তুই একলা একটা টর্চ লাইটে ঘুরতি, জানিস জোনাকি যেন পৃথিবীতে ঘুরে, তুই মনে হচ্ছে ওখানে একটা জোনাকিও না তুই, বুঝতে পেরেছিস? যখন তখন এসে কিছু একটা মেরে দেয়, একটা উপরে তো সব ছোটাছুটি করছে, গ্রহাণু ছোট ছোট পাথর টাথর এরকম সব ছুটছে, ছোট ছোট পাথর, মানে একটা পাথর পৃথিবী এসে পড়লে সব শেষ। মহাবিশ্বের কাছে একটা ছোট পাথর, কিন্তু ওই ছোট্ট জিনিস চারিদিকে কিন্তু ছোটাছুটি করছে, তাই না? গ্রহাণু বলি ওইসবগুলোরে। তাহলে ওইসব যদি ওই মহাকাশ জানে করে, ও শেষ। পৃথিবীতে পড়লে একটা ছোট্ট একটা যদি এরকম পাথর পানা যদি এসে পৃথিবীতে পড়ে, ছোট পাথর কিন্তু মহাকাশের কাছে শুধু, ওই ছোট পাথর পৃথিবী বললে একটা শহর ধ্বংস, বুঝেছি? এই ডাইনোসর কি করে ধ্বংস হয়ে গেছে, বিশাল বড় কোনো একটা গ্রহাণু এখানে এসে পৃথিবীতে আঘাত করছে, ফলে একদম পুরো একটা জীব পুরো অস্তিত্ব নিয়ে গেছে, বুঝতে পারছিস? তাহলে আমাদের পৃথিবীতে আমাদের কোনো দাম আছে? তা যাই হোক, এখান থেকে তোর মনে রাখতে হবে যে যেটাকে আমরা ওজন বলি, যেটাকে ওজন বলি সেটাকে আমরা সাধারণত কিলোগ্রাম বলি, তাই না? ওজন মাপি কি কিলোগ্রাম, ওইটা কিলোগ্রাম দিয়ে মাপলে কিন্তু হবে না। ওজন একটা বল, ওজনের একক কি, নিউটন। ওজনের একক কি, নিউটন। তাহলে বলো দিন, এইবার পরীক্ষার সময় আসে যে বলো তো, যদি আমি 1 কেজি, ভালো করে শোন, 1 কেজি একটা ভর নিলাম, 1 কেজি একটা বাটখারা নিলাম, সেই 1 কেজির বাটখারাকে পৃথিবী কত বল দিয়ে নিচের দিকে টানবে, মানে ওই 1 কেজি বাটখারার ওজন কত হবে? 1 কেজি হবে? ওজন তো নিউটন দিয়ে বলতে হবে। তাহলে 1 কেজিকে এই পৃথিবী টানবে 9.8 নিউটন দিয়ে। ভালো করে শোনো, এটা পরীক্ষার সময় কিন্তু আসবে। যদি বলে
যে তোমার হাতে এই যে লেখা রয়েছে, বলছে যখন তুমি 1 কেজি ভরের একটি বাটখারা হাতে নেবে তখন ওই বাটখারাটিকে পৃথিবী কত বল দিয়ে নিচের দিকে টানবে। ঠিক আছে? হ্যাঁ, এসএমএস ঢুকতেছে আবার, মুখ বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, সব দিক চোখ চলে যাচ্ছে। আচ্ছা দেখ, তাহলে 1 কেজি ভরের বাটখারাকে পৃথিবী কত বল দিয়ে নিচের দিকে টানবে? 9.8 নিউটন। নিউটন, এন মানে কি? নিউটন। নিউটন, এনেও লিখতে পারিস, নিউটন বাংলা লিখে দিলেও হবে। তাহলে একটুখানি বলো তো, 1 কেজি ভরে যদি 9.8 নিউটন টানে, পরীক্ষার সময় বলো একটা 3 কেজি ভরের বাটখারা আছে বা একটা 3 কেজি ভরের কোনো বস্তু আছে, সেটাকে পৃথিবী কত বল দিয়ে টানবে? তাহলে 1 এর জন্যই 9.8, তাহলে 2 এর জন্য 2 গুণ 9.8, 3 এর জন্য 3, মানে যত বেশি ভর হবে টানও তত বেশি আসবে। একটা হালকা তুলো ছেড়ে দিলে আস্তে আস্তে পড়ে, কিন্তু একটা ভারী ছেড়ে দিলে ঝট করে পড়ে। তার মানে বোঝা গেল, যে যত ভারী পৃথিবীর টানও তত বেশি, মানে যার কাছে যত পয়সা তার পেছনে তত বেশি লোক। দেখেছি? এই হচ্ছে ঘটনা। এই যে লেখা রয়েছে দেখ, এইখানে লেখা রয়েছে, বলছে তুমি একটা জিনিস সেটাকে তুমি স্প্রিং তোলা যন্ত্রে দেখলে, স্প্রিং তোলা যন্ত্র দিয়ে আমরা কি ওজন মাপছি? হ্যাঁ, স্প্রিং তোলার কাঁটায় দেখলে 3 কেজি পার্ট দেখালো, ঠিক আছে? তাহলে বলো তো ওই 3 কেজি জিনিসটাকে পৃথিবী কত বল দিয়ে টানবে? ওটা তো ওজন, এই কেজি কেজি মানে কি, এটা ভর। এইটাকে যদি বলে পৃথিবী কত বল দিয়ে নিচের দিকে টানবে, তাহলে আমি বলেছি 1 কেজির জন্য 9.8 টানবে, 2 কেজির সঙ্গে 2 কেজি হলে 2 গুণ 9.8 হবে, আর 3 কেজি হলে 3 গুণ 9.8। এই যে গুণ করে ওরা দেখিয়ে দিয়ে যায়, 3 এর সাথে 9.8 গুণ করলে কত হয়? 29.4 নিউটন। তাহলে একটা শর্ট কোশ্চেন আছে, আর এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন তো আসতেই পারে, 1 কেজি 2 কেজি 3 কেজি যাই বলুক না কেন তুই করবি, ঠিক আছে? তাহলে এখান থেকে তোদের একটা জিনিস আছে, দেখ অভিকর্ষ বল কাকে বলে? এই অভিকর্ষ বল আস তো, এই অভিকর্ষ বল মানে আমি বললাম পৃথিবী প্রত্যেক বস্তুকে নিচের দিকে টানে, ওই টানটাকে আমরা কি বলি? অভিকর্ষ। দেখ এখানে কিন্তু সংজ্ঞা ভালো করতে মানুষ, এই যে আমার এই যে জেরক্স, এই জেরক্সে তোরা সব সুন্দর করে দেখে নাও, এই যে জেরক্স দেখা যাচ্ছে না, এই জেরক্সে সব সুন্দর করে দেওয়া আছে, এইসব জেরক্স কোনো জায়গায় পাবা না, ঠিক আছে? একদম ফ্যান্টাস্টিক ঝকঝকে পুরো লেখা, বুঝতে পারছো? এখানে সমস্ত কোশ্চেন, এই চ্যাপ্টার যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তারা কিন্তু কি, এই চ্যাপ্টার যত ইম্পর্টেন্ট কোশ্চেন একদম পয়েন্ট টু পয়েন্ট লেখা, ঠিক আছে? যারা এই জেরক্স পড়বে, যদি মন প্রাণ দিয়ে পড়ে, শুধু না আমি আসবেন গেলাম কিচ্ছু হবে, বই বুঝিয়ে দেবো। হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর মাত্র একটা পৃষ্ঠা, দুটো পৃষ্ঠা, 3টে পৃষ্ঠা, এই 3 থেকে 4টে পৃষ্ঠা যদি তুই ভালো করে পড়ে নিস, তোর ওই বই পড়া লাগবে না। বই তো পড়িয়ে দিচ্ছি, তুই বুঝলি, বোঝা তো অবশ্যই দরকার, তার সাথে এই জেরক্সটা যদি তুই করে ফেলিস তাহলে তোর কেটা ধরে রাখে, বুঝতে পেরেছিস? আর এই জেরক্স শুধু এখানে যারা পড়ে তারাই পাবে, ঠিক আছে? আর অনলাইনে বন্ধুরা যদি যোগাযোগ করে দেখা যাবে, ঠিক আছে? যাক, তাহলে এখান থেকে অভিকর্ষ বলটা তোরা বুঝে গেছিস, অভিকর্ষ হলো পৃথিবীর টান, কাকে বলে এই জেরক্সে পেয়ে যাবে, এখানে তো ভালো দুবানি কোনো গল্প করে লেখা থাকে, বুঝতে পেরেছিস? তাহলে আজকে যদি পরীক্ষার সময় বলে 1 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী কত বল দিয়ে নিচের দিকে টানবে? 9.8। শুধু তো ওইটুকু বললে হবে না, 9.8 নিউটন। নিউটন না বললে কোনো লাভ হবে না, তুমি দোকানে গিয়ে বলে 5 আলু দাও, হবে? 5 কেজি বলতে হবে তো, 5 আলু দাও। তাহলে মোটামুটি একক ছাড়া কোনো রাশি অর্থহীন, মনে থাকবে? শুধু 5 বললে হবে না, 5 কি কেজি গ্রাম বলতে হবে তো, একক ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? আমি যদি শুধু 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 5 বলি তাহলে কিছু হবে না, 5 কেজি বললি ভর বোঝাবে, 5 যদি আমি বলি 5 মিটার তাহলে দৈর্ঘ্য বোঝাবে। দেখ 5 তো 5ই রয়েছে, কিন্তু ওই একটা ভর, একটা কেজি বললাম, একটা মিটার বললাম, জিনিসটাই পাল্টে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের একক ছাড়া কিন্তু কোনো রাশিকে বোঝাবে না। তুই পরীক্ষার সময় এই ভুলটা আমি আজ কেন, আমি জানি আজ 9.8 অব্দি বলবে, একক বলবে না, যত সময় লাগছে আগে নিয়ে বাড়ুক না, কুয়াশা একটু বাড়া ভালো, শীতকালে কুয়াশা পড়বে না, তুই গরমকালে পড়বে, দেখে রাখ এই যে ফ্রি এসি হাওয়া খাচ্ছিস, কদিন পরে আর কিছু পাবি না। তবে এসি এসি কোথায় আমাদের এখন পাবো? এসি আমরা গরিব শরীর মানুষ, এসি ফেসি দেখ, আমাদের সৃষ্টিকর্তা ভালোবেসে, সৃষ্টিকর্তা বড় লোকদের পয়সা দিয়েছে, ওরা সারা বছর এসি খায়, গরিব মানুষদের ফ্রি এসি দেয় 4 মাস, বুঝলি? তোরাও খা, 3-4 মাস তো আসে, তাই না? লাস্টের 2 মাস তো একটু বেশি ঠান্ডা পড়ে, তাহলে গরিব মানুষ কি বলে যে আমরা এসি পাবো না?
আমাদের জন্য ওপরওয়ালা একটু এসির আমাদের ব্যবস্থা সময়- রেখেছে, কিন্তু আমরা ওই সময় দাম দেই না, জ্যাকেট ট্যাকেট পরে মাঝে মধ্যে জ্যাকেট খুলে একটু ফ্রি হাওয়া খেয়ে নিবি, আবার জ্যাকেট পরে নিবি, হ্যাঁ হেভি লাগবে বুঝেছিস? সেই জন্য বলি আমাদের জন্যই ওপরওয়ালা দেখ ভালো ভালো জিনিসগুলো সব ফ্রি করতেছে, যেমন এসি, শীতকালের এসি, এছাড়া জল, ঠিক আছে, বাতাস, যেটা ছাড়া আমরা 1 সেকেন্ডও বাঁচতে পারবো না, 1 সেকেন্ড না 1 মিনিটও বাঁচতে পারবো না। হ্যাঁ অক্সিজেন, বাতাস মানে ধরে নে অক্সিজেন, তার মানে দেখ যেটা জলই হলো জীবন বলে না, আবার এদিক বাতাস তো আরও ডেঞ্জারাস, বাতাস দূষণ হলে বা বাতাস না থাকলে তো হবে না। তাই জল, বাতাস, এই মাটি, যেটার উপর আমরা এত কিছু করি, মাটি ছাড়া গাছপালা হবে না, গাছপালা না হলে আমরা কোথায় যাবো বল? হ্যাঁ, তাহলে জল, এইদিকে বাতাস, এইদিকে মাটি, সব প্রকৃতিতে ফ্রি। মাটিতে মানুষ কি অবস্থা করছে, শুধু খুঁড়ছে চাষ করছে, খুঁড়ছে চাষ করছে, রেহাই নেই, মাটির কোনো স্বস্তি নেই, দিন রাত পানি দিচ্ছে খেতে, বুঝতে পেরেছি, ভোর দিন নাঙল চলতেছে, ট্র্যাক্টর চলতেছে, মানে মাটিতে বলতে শুধু হচ্ছে কেটেলে আবার 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 করে, মানে কি করবো, তোরা তো ঘুমোস না, মাটির মানে ঘুম হয় না। তাহলে দেখ এই 3টে প্রকৃতি আমাদেরকে ফ্রি দিচ্ছে। তুই যখন অসুস্থ হবি, যদি তোর সাপোজ এটা যেন না হয়, যদিও হসপিটালে বেডে শুয়ে রয়েছি, অক্সিজেন তো সিলিন্ডার কিনে কিনে দিতে হচ্ছে, পিওর অক্সিজেন, তাহলে চিন্তা কর সিলিন্ডারের কত দাম, করোনার সময় মানুষ বুঝতে পেরেছে, একটা সিলিন্ডার 10,000 টাকা পর্যন্ত বিক্রি হয়ে, চিন্তা কর এই ছোট্ট একটা সিলিন্ডার। একটা 50 তাহলে ওই তুই একটা হিসেব করে দেখ, অত ধার ধরতে হয় না, তুই পার ডে তুই ধর 1000 টাকা করে তোর অক্সিজেন খাচ্ছিস, তুই কতদিন বেঁচে রয়েছে হিসেব করে দেখ, কত টাকার অক্সিজেন তুই নিয়েছিস ফ্রি ফ্রি। হ্যাঁ, এগুলো ভাবনার বিষয়, ঠিক আছে? এই জন্য প্রকৃতিকে বাঁচানো আমাদের দায়িত্ব, ঠিক আছে? প্রকৃতির একটু উন্নতি যাতে হয়, গাছগাছালি কাটলে আমার সত্যি কষ্ট হয়। অক্সিজেন ওই সিলিন্ডারের মধ্যে ভরে দিতে হয়। অক্সিজেন তৈরি করা যায় ল্যাবে, ঠিক আছে, বা অক্সিজেন বাতাস থেকে নিয়ে না ওই পিউরিফাই করে একটা অক্সিজেন সিলিন্ডারের মধ্যে মেশিন রোজ কী করছে, এই গ্যাস কী করে হচ্ছে বল, ওরকম সব যন্ত্র রয়েছে, বাতাস টেনে নেবে, নিয়ে ফিল্টার করে শুধু পিওর অক্সিজেন একদম আলাদা করে সিলিন্ডারে ঢুকিয়ে দেবে। আগুন জ্বালে, প্রসেস না, অক্সিজেন আগুন জ্বালে পাগল, হাইড্রোজেনে জ্বলে, ওটা হাইড্রোজেন, গ্যাসের আগুন জ্বলে। বুঝেছি? হাইড্রোজেন, অক্সিজেন আগুন জ্বলে না, অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, অক্সিজেন দেখবি আগুন, অক্সিজেন নিজে জ্বলে না, জ্বালাতে সাহায্য করে, দেখবি যেমন ওই চুলো লিভে গেছে, ধরতে না জোরে জোরে ঘুমের দিচ্ছি, হাওয়া দিচ্ছি, বুঝতে পারছি, আগুনটা জ্বলে ওঠে। অক্সিজেন দেখবি ওই হারিকেন জ্বলছে, উপরে ফুটো ফুটো থাকে, কেন বলতো? অক্সিজেন থাকে, অক্সিজেন ঢুকলে জ্বলে, তুই ওই ফুটো বন্ধ করে দিবি, বন্ধ হয়ে যাবে, অক্সিজেন ছাড়া চলবে না, অক্সিজেন দিতে হবে, কিন্তু নিজে কিন্তু চলে না, মানে বুঝতে পেরেছিস, অক্সিজেন নিজে জ্বলবে না। নিয়ে যাবে অন্য কিছু হ্যাঁ, এই তো বুঝে গেছিস, নিজে জ্বলবে না, অন্যকে জ্বালিয়ে দেবে, বুঝতে পেরেছিস, লাগালাগি করছি আছে, বুঝতে পেরেছিস, লাগিয়ে দেবে, দুজনের মধ্যে যা তোরা মর আমি সাইড। প্রভাত বন্ধু চলে এসো, এতদিন পরে তো দেখ, ঠিক আছে বস, আমাদের রেকর্ডিং চলছে, বুঝতে পারছো? ঠিক আছে তো চলো এই বছর নতুন একটা উদ্যোগ শুরু করলাম। আচ্ছা ঠিক আছে চলো। এতদিন তো পড়িয়েছি অফলাইন, তো অনলাইনে 2-1 দিন যাই, দেখি ছেলেপিলেদের রেসপন্স। হ্যাঁ দেখ, তাহলে এখান থেকে আমাদের যেটা বলা ছিল যে অভিকর্ষ বল হলো পৃথিবীর টান, ক্লিয়ার? এইবার তোরা এখান থেকে চলে আয়, এই যে ওই এই আওয়াজ করলি, হ্যাঁ আওয়াজ করলে সমস্যা হবে। এখান থেকে তোদের মনে রাখতে হবে যে বল প্রয়োগের ফলে এই স্প্রিং তোলা যন্ত্র দিয়ে না, এই স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে আমরা কি এই যে বস্তুর ওজন মাপা হয়, ঠিক আছে? স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে কি করা হয়? বস্তুর ওজন মাপা হয়। তাহলে পরীক্ষার সময় যদি বলে স্প্রিং তোলা যন্ত্রে কোন ধর্মকে কাজে লাগে, এদের লাল কালিগুলো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানটা স্প্রিং তোলা যন্ত্রের যখন আমরা কোনো কিছু চাপাই, ধরো একটা আমাদের 1 কেজি ওজনের বাটখারা চাপিয়েছে, ফলে আগে স্প্রিংটা এতটা প্রসারিত ছিল, আর যখনই আমরা এই বাটখারাটা 2 কেজি করে দিলাম, তো স্প্রিংটা আরও একটু বেশি প্রসারিত হবে, তাহলে যত বেশি ভর হবে স্প্রিংয়ের দৈর্ঘ্য তত কী হবে? বেড়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল যে স্প্রিংয়ের বল প্রয়োগের ফলে স্প্রিংয়ের প্রসারণ ধর্মকে কাজে লাগিয়ে আমরা কিন্তু মাপতে পারি। স্প্রিংয়ের কী হয়? প্রসারণ হয়, ঠিক আছে? স্প্রিংয়ের প্রসারণ ধর্ম কি কাজে, এই যে এখানেও লেখা রয়েছে বল প্রয়োগের ফলে স্প্রিংয়ের প্রসারণকে কাজে লাগিয়ে আমরা স্প্রিং তোলা যন্ত্র তৈরি করা হয়েছে, ঠিক আছে? পারবি না? কি হলো? মন কোন দিকে?
স্প্রিংয়ের প্রসারণ ধর্মকে কাজে লাগিয়ে কি করা হয়, এই আমাদের বল মাপা হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা পড়বো ঘর্ষণ, যেটা আমি বলছিলাম ঘর্ষণ। তুই চলতে গেলে কি লাগে? ঘর্ষণ। এই গাড়ি ঘোড়া চলছে, গাড়ি ঘোড়াও দেখবি ওই যখন পাকা রাস্তায় চলে, ওই যে পাকা রাস্তার সাথে কী খায়? ঘর্ষণ খায়, টায়ার ক্ষয়ে যায়, আবার টায়ার দেখবি পাল্টাতে হয়। রাবার যখন আমরা খাতায় মুছি তখন দেখবি রাবারে গুঁড়ো গুঁড়ো বেরোয়, ওটা কী বলতো? ঘর্ষণ হয়। এই ঘর্ষণের ফলে রাবারও কী হয়ে যায়? ক্ষয়ে যায়। ঠিক আছে? তাহলে ঘর্ষণ ছাড়া কিন্তু তুই ওই রাবার দিয়ে মুছতে পারতিস না যদি ঘষা না খেত। ঘর্ষণ ছাড়া আমরা হাঁটাচলা করতে পারতাম না, ঘর্ষণ ছাড়া গাড়ি ঘোড়া চলতো না। তাহলে ঘর্ষণ কি একটা ঘর্ষণ একটা বল। তাহলে ঘর্ষণের একক কি হবে? তাহলে বল, ঘর্ষণের একক কি হবে? নিউটন। এই বলের একক তো নিউটন, সে যাই হোক না কেন, তাই না? পৃথিবীর টানও একটা বল, ও নিউটন। তাহলে যেখানেই বল চলে আসবে সেখানেই কি বলতে হবে? নিউটন। মনে থাকবে? তাহলে ঘর্ষণ মনে রাখবি, ঘর্ষণ দুই রকমের ঘর্ষণ রয়েছে। আর এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবি, জেরক্স হতে পারে, পরীক্ষায় আসতে পারে যে ঘর্ষণ বল কাকে বলে। ঠিক আছে? দেখবি এই যে এখানে কিন্তু ভালো পাবি না, এখানে সব গল্প, হ্যাঁ, বইতে সব গল্প লেখা রয়েছে। আর আমাদের যে জেরক্স দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা পার্থক্য থেকে শুরু করে কাকে বলে, ঠিক আছে, প্রত্যেকটার উদাহরণ, শূন্যস্থান সব একসঙ্গে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছিস? তাহলে পরীক্ষার সময় যদি বলে যে ঘর্ষণ বল কয় প্রকার, দুই রকমের ঘর্ষণ রয়েছে। একটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ, একটা হলো গতিশীল অবস্থার ঘর্ষণ। ঘর্ষণ কত রকমের? দুই রকমের। ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখ তোদের বইতে সবথেকে ভালো করেছে কি, ছবি দিয়ে দিয়ে বুঝিয়েছে। হ্যাঁ, হেবি সুন্দর সুন্দর ছবি করে এক্সপেরিমেন্ট করে দেওয়া রয়েছে। এবার তোরা এই ছবি দেখলে বুঝতে পারবি যে ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না। আর লাস্ট একটু শুনি রয়েছে এই যে ঘর্ষণ বলের বৈশিষ্ট্যগুলো। আজকে আমরা এই ঘর্ষণ অবধি পড়াবো, হ্যাঁ, পরের দিন আমরা চাপ শুরু করবো। ঠিক আছে? আজকে এই অবধি আমরা পড়াবো, পেজ নাম্বার 7 ঠিক আছে? ঘর্ষণ বলের বৈশিষ্ট্য অবধি পড়া থাকবে। হয় দাগিয়ে নে। ইস প্রীতম পেয়ারা, তোমার বইটা খুবই অবস্থা খারাপ। হসপিটালে নিয়েছি। আজকে তো সোম আর এলোই না, কইছি সোম রুই দাস। বইটা কোথা থেকে? রুইটা কোথার থেকে এলো? ও জিজ্ঞেস করে রুই কোথার থেকে এলো। হ্যাঁ দিস, পড়া বুঝতে পারছিস তো? পড়বি তো বাড়ি, পরের দিন কিন্তু পড়া ধরো। আর তোরা কি জেরক্স কি করে নিয়ে যাবি? আজকে পয়সা আনি, ফোনে পাঠিয়ে দিলে হবে। আমি তো একদিন হ্যাঁ, তুই ফোন নাম্বারটা দিবি। হ্যাঁ, এই তুই কি জেরক্স করবি আজিস? গ্রুপে দিলে তো সবাই পেয়ে যাবে। তোদের আমি একটা আলাদা গ্রুপ করে দেবো, ঠিক আছে? কারণ আমাদের তো ছেলে পিলে সব তো সোম না, তাহলে একটুখানি গন্ডগোল করে দেবো। যারা যারা আমাদের আছে, আমাদের সায়েন্সের গ্রুপ একটা আলাদা হবে আর আর্টসের গ্রুপ আলাদা। এইটার তাহলে আরেকটা আমি গ্রুপ করে দেবো। যারা যারা তোরা রয়েছিস তোদের আমি গ্রুপে পাঠিয়ে দেবো। সবথেকে ভালো একটু জেরক্স করলে, দেখ আমি দেখ দুটো পৃষ্ঠা একসঙ্গে করে দিয়েছি, দেখতে পাচ্ছি? দেখে দুটো পৃষ্ঠা ছিল কিন্তু একসঙ্গে করে, এই যে ঘর্ষণ বলের বৈশিষ্ট্য টৈশিষ্ট্য সব দেওয়া আছে। তাহলে আমি জেরক্স থেকে একটু পড়িয়ে দিচ্ছি, এই অবধি পড়া থাকবে তো, ঠিক আছে? এর মধ্যে ওর অঙ্ক রয়েছে, কিন্তু অঙ্ক পরে শিখবি। হ্যাঁ, অঙ্কগুলো আমি পরে দেখিয়ে দেবো। এই যে 26 দাগ অবধি তোদের পড়া থাকবে। এই বরফ জলে ভাসে কেন, এটা সব রয়েছে। হ্যাঁ, এই না 26 না, এই অবধি ঘর্ষণ আছে, এই অবধি 16 দাগ অবধি। এটা তো ঘনত্ব পরের দিন করবো, ঠিক আছে? আর এই ঘর্ষণ দুই রকমের আছে, একটা স্থির অবস্থার ঘর্ষণ, গতিশীল অবস্থার ঘর্ষণ। তাহলে ঘর্ষণ কাকে বলে? যদি পরীক্ষায় বলে ঘর্ষণ কি, তখন কি বলবি? তাহলে তোরা বলবি যে দুটি তলের সংস্পর্শে তৈরি হওয়া একটি বল। দেখবি আমাদের যখন সাপোজ এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে গাড়ি যখন যাচ্ছে তখন রাস্তা একটা তল আর গাড়ির টায়ার একটা, তাহলে এই দুটো তলের সংস্পর্শে তৈরি হয়, তাই না? দুটো তলের, ধরো আমি একটা হাতের উপর আরেকটা হাত চালাচ্ছি, তাহলে এই দুটো তলের কি সংস্পর্শে, এদের গায়ে ঠিক রয়েছে, এই যে স্পর্শ করছি, এই যে দুটো তলের সংস্পর্শে তৈরি হবে একটি বল, যা গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। তাহলে আমরা যে গতি এগিয়ে যাচ্ছি, ঘর্ষণ না থাকলে আরও স্পিড যেত, তাই না? তাহলে গতির বিরুদ্ধে কি হয়, এটা তৈরি হয়। তাহলে পরীক্ষার সময় যদি বলে ঘর্ষণ কাকে বলে, তাহলে কি বলবি? দুটো তলের সংস্পর্শে তৈরি হওয়া একটি বল। এটা কি একটা বল যা গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, ঠিক আছে? ঘর্ষণ কয় রকম আছে? দুই রকম, একটা স্থির অবস্থার ঘর্ষণ আর একটা গতিশীল অবস্থার ঘর্ষণ। আমি একটুখানি প্র্যাকটিক্যালি তোদের বলছি আসলে কি জিনিস।
দেখবি ওই ধরো একটা গাড়ি রয়েছে দাঁড়িয়ে, ঠিক আছে, ছোটোখাটো একটা মারুতির মতন দাঁড়িয়ে রয়েছে। এইবারে পিছন দিক দিয়ে পিটন পেয়ারে গিয়ে ঠেলছে, গাড়ি তো নড়ে না। মানে কি, ওই যে মাটি চাকার উপর যে ঘর্ষণ দিচ্ছে, ঠিক আছে, ওই ঘর্ষণ বলটা তোর ঠেলার থেকেও বেশি। ঠিক আছে, তোর ঠেলা তুই যতটা ঠেলছি তুই তার 10 নিউটন বল দিচ্ছি, কিন্তু ওই মাটির উপর যে ঘষা খাচ্ছে, যে ঘষা খেয়ে এগোবে, তারপর তো ঘষা তোর ঠেলাটা যদি বেশি হয় তাহলে ঘষে ঘষেও এগোবে। ঠিক আছে, আমি যদি একটা রাবার পিঁপড়ে ঠেলতে পারবে, কিন্তু তুই ঠেলে দিচ্ছি, মানে তোর অনেক বল আছে, তোর ঠেলাটা ওই রাবারের ঘর্ষণের থেকে বেশি, এমনি রাবার এগিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু কেউ একজনের ঠেলছে, এগোচ্ছে না, মানে কি, ওর ঠেলাটা ঘর্ষণ বলের কাছে হেরে যাচ্ছে। ঘর্ষণ বলটা ওই ক্ষেত্রে কি বেশি, তোর ঠেলার থেকে ঘর্ষণ বলটা বেশি। এই জন্য তোর মনে রাখতে হবে যে স্থির অবস্থার ঘর্ষণ হলো আমি ঠেলছি, গাড়ি এগোচ্ছে না, একজন ঠেলে হয়নি। এখন তুই কি করেছিস, আজিজির ডেকেছিস, দুজনা ঠেলছিস, তাও গাড়ি নড়িনি, মারুতি গাড়ি। এইবারে তুই মাসুদুর, সোহান, আরবিনা সবাইকে ডেকেছিস, এইবার 4-5 জন মিলে ঠেলছিস, গাড়ি এগোচ্ছে। মানে এর থেকে বোঝা গেল যে যতক্ষণ অবধি গাড়িটা স্থির ছিল, ঠিক আছে, গতিশীল হওয়ার আগে অবধি যতটা বল প্রয়োগ করছি সেটা হলো স্থির অবস্থার ঘর্ষণ। মানে যতক্ষণ স্থির ছিল তখনও তো তুই বল প্রয়োগ করছিস, তাহলে যতক্ষণ না গাড়ি স্টার্ট হয়েছে, মানে স্টার্ট মানে গতিশীল হয়েছে, তার আগে অবধি যতটা বল প্রয়োগ করছি সেটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ। তারপরে গতিশীল হয়ে গেল, দেখবি গতিশীল হয়ে গেলে ঘর্ষণ কমে যায়। দেখবি সাইকেল প্রথমে চালাতে একটু কষ্ট হয়, তারপরে একবার রানিং হয়ে গেলে চলতেই থাকলো। প্রথমে জিনিসটা স্টার্ট করতে ঠেলতে একটু কষ্ট হয়, এবার গাড়ি ঠেলে নিচ্ছে, প্রথমে সবাই মিলে হাইও হুইও করে ঠেলে দিলে দে, এবার একবার যে রানিং হয়ে গেল ব্যাস, এবার হালকা করে ঠেলেই চলতে থাকে। তাই তো তোমার ঠিক বলেছো? হ্যাঁ, তাহলে যখনই গতিশীল হয়ে যাবে তখনই কী হয়ে যাবে, ঘর্ষণটা কমে যাবে। তাহলে গতিশীল অবস্থায় কিন্তু ঘষা খায়, গতিশীল অবস্থায় কি করে, ঘষা খায়। তাহলে গতিশীল অবস্থায় যে ঘষাটা খায় সেটাকে আমরা বলি গতিশীল অবস্থার ঘর্ষণ। তাহলে পরীক্ষার সময় যদি বলে ঘর্ষণ বলের ধর্মগুলো লেখো, মানে ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, ঠিক আছে? তাহলে তোদের এই যে এই ছবিতে তুমি লক্ষ্য করে এইগুলো আমি একটুখানি হালকা করে বলে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। বেশিক্ষণ অনেকক্ষণ, মোটামুটি 37 মিনিট পড়ানি হয়ে গেছে, 37 মিনিট, দেখ একদম পুরো রেকর্ডিং চলছে, বুঝতে পারছি, বুঝতে পেরেছিস? তাহলে ঘর্ষণ বল হচ্ছে 2 রকম, যেটা বুঝিয়ে দিলাম। এইবারে এই ওই ঘর্ষণ বলের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে। দেখ এইটা টেবিল আছে, দেখতে পাচ্ছি টেবিল ছবিতে, এই টেবিলে এই একটা কাঠের কি বক্স রয়েছে, কাঠের বক্স রেখে এখানে কি একটা তুলা যন্ত্র ইউজ করছে, স্প্রিং তুলা যন্ত্র, ঠিক আছে, দেখতে পাচ্ছি স্প্রিং তুলা যন্ত্র ইউজ করছে। মানে এই তুই দেখ, এই যখন এই বাক্সের উপরে এই টেবিলের উপরে এই যে বাক্সটা দেওয়া আছে, আমি কি করলাম, বাক্সটা দেওয়া আছে তো, আর এখানে একটা স্প্রিং তুলা যন্ত্র আছে, তার আছে একটা আংশুড়ি আছে। হ্যাঁ, এবার আমি হালকা করে টানছি, স্প্রিং তোলা যন্ত্র কিন্তু পার্ট উঠছে, যত টানছি স্প্রিং তোলা যন্ত্র কি 10 নিউটন 11 নিউটন এভাবে উঠছে, ঠিক আছে। এবার আমি দেখছি টেনে 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 যেই দেখবো হয়তো দেখা গেল 10 নিউটন উঠেছে, টেনছি একটুকুনি করে টানছি আর স্প্রিং তোলা যন্ত্র পার্ট উঠছে, তাহলে আমি বুঝতে পারছি যে কত পার্ট উঠলে ওটা জিনিসটা গতিশীল হয়। প্রথমে দেখলাম 10 নিউটন বল দিলাম, এগোয়নি, 11 নিউটন বল দিলাম, এগোয়নি, যেই দেখলাম 12 নিউটন দিয়ে জিনিসটা গতিশীল হয়ে গেছে। তার মানে বোঝা গেল স্থির অবস্থার ঘর্ষণ কত, এখানে 12 নিউটন, ঠিক আছে। তাহলে এইরকমভাবে আমি স্প্রিং তোলা যন্ত্র দিয়ে রেখে দিয়ে এবার কী করলাম, একটা জিনিসকে এইভাবে শুইয়ে রাখলাম, শুইয়ে রেখে কাঠের বাক্সটাকে, এই টেবিল আছে, টেবিলের উপর কাঠের বাক্স এইভাবে শুইয়ে রেখে, এখানে কিন্তু স্প্রিং তোলা যন্ত্র খাটানো আছে, শুইয়ে রেখে টানছি, দেখি কত নিউটন বল প্রয়োগ করতে হয়, আর এইভাবে খাড়াভাবে রেখে টানবো, দেখবো কত নিউটন বল প্রয়োগ করতে হয়। এই যে এই একবার শুইয়ে রেখে টানছে, একবার কি এইভাবে লম্বভাবে রেখে টানছে, তাহলে আমরা দেখব যে বল তারই তোরা বল, এই শুয়ে রেখে টানতে বেশি বল দিতে হবে না এইভাবে লম্বভাবে রেখে টানতে বেশি বল দিতে হবে, কোনটা মনে হচ্ছে? শুয়ে রেখে, মানে শুয়ে রাখলে মানে হচ্ছে বেশি ঘর্ষণ খাবে, ওই জন্য মনে হয় বেশি বল দিতে হবে, তাই তো এর মনে হচ্ছে। আসলে ওই জন্যই বললাম ঘর্ষণ বল কিন্তু এই যে কিভাবে রয়েছে বস্তুর তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, মানে দুটোই সেম বল প্রয়োগ করতে হবে। শুয়ে রেখে টানলে যতটা বল দিতে হবে, খারাপভাবে টানলেও ততটাই বল দিতে হবে। তার মানে বোঝা গেল যে ঘর্ষণ বল সেটা এই তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, ঠিক আছে। ঘর্ষণ বল নির্ভর করে তলের প্রকৃতির উপর। কি প্রকৃতি জিনিস কি, ধরো একটা টেবিল নিলাম, সেই টেবিলটা হচ্ছে কাঁচের টেবিল, আর একটা টেবিল নিলাম, সেই টেবিলটা হচ্ছে কাঠের টেবিল, ঠিক আছে। একটা কাঁচের টেবিল আর একটা কাঠের টেবিল। এবার আমি দেখতে পাচ্ছি ওই সেম দুটো বাক্স রেখেছি,
ঠিক আছে, কাঠের চৌকো চৌকো এই যে বাক্স মতো, এইগুলো আমরা স্প্রিং তুলা যন্ত্র লাগিয়ে টানছি। দেখছি কাঁচের টেবিলটা মসৃণ বেশি, ফলে কি সহজে ওঠে গিয়েছে, দেখা গেল 9 নিউটন বল দিচ্ছি ওটা গতিশীল হয়ে গেছে। কিন্তু যেটা কাঠের টেবিল একটু ঘষা খাচ্ছে বেশি, সেইটা দেখা গেল 12 নিউটন দিয়ে তারপরে ওটাকে গতিশীল করতে হচ্ছে। তার মানে বোঝা গেল ঘর্ষণ বলটা তলের প্রকৃতি, মানে সে তলটা মসৃণ না অমসৃণ সেটার উপর নির্ভর করে, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে পরীক্ষার সময় যদি বলে ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে, কি বলবি? তলের প্রকৃতির উপর নির্ভর করে। আর ঘর্ষণ বল কোন বিষয়ের উপর নির্ভর করে না? ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এটা কিন্তু মনে রাখতে হবে। আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, দেখ তোদের বইতে দেওয়া রয়েছে। দেখ এই যে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তলগুলির সাথে সমান্তরালে ক্রিয়া করে। কি বললাম? ঘর্ষণ বল সবসময় সমান্তরাল, সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সাথে সমান্তরালে। দেখ এই যে এই একটা তল রয়েছে আর আমি হাত নিয়ে যাচ্ছি এই একটা তল, তাহলে দুটো তল পরস্পর কি সমান্তরালে ক্রিয়া করছে নাকি এর লম্বভাবে কাজ করছে? লম্বভাবে কাজ করছে, একজনের উপর আরেকজনের ঠেলে বসছে। একে অপরের সাথে এই পাশাপাশি বলকে কি বলা হয়? সমান্তরাল। কি বলে এটাকে? সমান্তরালে কাজ করে। এই শূন্য স্থান দিতে হবে। ঘর্ষণ বল দুটি তলের সাথে ড্যাশ ভাবে ক্রিয়া করে, পাশাপাশি থাকা তলগুলির সাথে সমান্তরালে ক্রিয়া করে। তাহলে এইগুলো কিন্তু ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে এক্সপেরিমেন্টটা দেখ, প্রথমে এই কাঠের বাক্স টানছে, এখানে কিছু বল দিতে হচ্ছে, এখানে একটা 10 কেজি ভরের নিউটন 10 কেজি ভরের একটা বাটখারা রেখেছে, রেখে তারপর টানছে, আর তারপরে 10 কেজি ভরের দুটো বাটখারা রেখে টানছে। তাহলে কোন ক্ষেত্রে ঘর্ষণ বল বেশি হবে? বলো আজিজ, বলো। প্রথমে সিম্পল ভাবে টানছে, তবে 10 কেজি সেটা বেশি যেখানে দুটো বাটখার আছে সেটা। তার মানে বোঝা গেল এই উলম্বভাবে বল যত বাড়বে, উলম্বভাবে ভর যদি আমি বাড়াই, তাহলে কিন্তু ঘর্ষণ বলটা তত বেশি হবে। এখানে লেখা রয়েছে, দেখ যখন কোনো তলের উপর স্থির হয়ে বসে থাকে, যখন কোনো একটা বস্তু, এই যে বস্তু তলের উপর স্থিরভাবে বসে রয়েছে, হ্যাঁ, তখন ওই বস্তুটি ওই তলের উপর লম্বভাবে নিচের দিকে বল প্রয়োগ। তাহলে এই তলের উপর যখনই থাকবে এই বস্তুটা, এই কাঠের বাক্সটা টেবিলের উপর কি করছে? লম্বভাবে মানে সোজাসুজি কি করছে? বল প্রয়োগ করছে, এবং ওই তলটিও বস্তুর উপর লম্বভাবে বল প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে যখন কি করছে একটা বস্তু টেবিলের উপর, বস্তুটা টেবিলের উপর বল প্রয়োগ করছে, টেবিলও বস্তুর উপর বল প্রয়োগ করছে, ফলে ওই বস্তুটা টেবিলের উপর স্থির রয়েছে। ঠিক আছে, যদি সাপোজ বস্তুটা টেবিলের উপর বেশি বল প্রয়োগ করছে, টেবিল ততটা বল প্রয়োগ করতে পারছে, তাহলে বস্তুটা কিন্তু টেবিল ভেঙে নিচে পড়ে যাবে। ঠিক আছে, কি বললাম? দুজনের বল সমান, সেই জন্য এই জায়গায় স্থির রয়েছে। বস্তুটা কি টেবিলের উপর স্থির রয়েছে, মানে বস্তু যদি 10 নিউটন বল প্রয়োগ করে, টেবিলও 10 নিউটন, ফলে বস্তুটি স্থির। দড়ি টানাটানি খেলায় দুজনে টান, এও যত জোরে টান ও যত, তাহলে বল কোনো দিকে এগোবে, কোনো দিকে স্থির থাকবে। কিন্তু কেউ একজন বেশি টেনেছে আর অন্য হুড়মুড় করে সব পড়ে গেছে। ব্যাপারটা কি? সমান হলে স্থির। তার টেবিলের উপর এই যে আমি এই হাতের উপর আমি কি করলাম? এই কলমটা রেখে দিলাম, ফলে কি হলো? কলমটা স্থির, মানে কলম যতটা বল দিচ্ছে আমার হাতও ততটা বল দিয়ে ব্যালেন্স করে গেছে। সাপোজ কলম এত ভারী, আমার হাতে দেওয়ার সাথে আমি ঝট করে পড়ে গেছি, তার মানে বোঝা গেল এর বলটা বেশি, যে বেশি সে জিতে যাবে। আর সমান হয়ে গেলে এইটা থাকবে, স্থির থাকবে। তাহলে মনে রাখতে হবে যে কোনো বস্তু যখন তলের ওপর স্থিরভাবে বসে থাকে, ঠিক আছে, তখন ওই বস্তুটা তলের উপর কি দেয়? লম্বভাবে নিচের দিকে বল প্রয়োগ। কারণ পৃথিবীতে সব টানছে নিচের দিকে, তাই না? লম্বভাবে কী করবে? নিচের দিকে বল প্রয়োগ করবে, তখন তলটিও বস্তুর উপর লম্বভাবে বল প্রয়োগ করবে। ঠিক আছে, টেবিলটাও বস্তুর উপর দিচ্ছে, বস্তু টেবিলের উপর বল প্রয়োগ করছে। বলছে এই লম্বভাবে প্রয়োগ করা বল যত বেশি হয়, লম্বভাবে প্রয়োগ করা মানে দেখ এখানে শুধু একটা কাঠের বাক্স বল প্রয়োগ করছিল, এখানে 10 কেজির বাটখারা সহ, আর এখানে 20 কেজির বাটখারা সহ বল প্রয়োগ করছে। তাহলে আমি যদি ওই লম্বভাবে বলটাকে বাড়াতে থাকি, তাহলে কিন্তু ঘর্ষণ বলের মানও বেশি। তাহলে উলম্বভাবে বল যত বাড়বে, ঘর্ষণ বলও কী হবে? তত বেশি হবে। তাহলে তোদের পরের দিন মোটামুটি এই ঘর্ষণ বলের বৈশিষ্ট্য অবধি পড়া থাকছে, ঠিক আছে।